ক্র্যাকডাউনের পরেই পাকিস্তান সেনাবাহিনীর যে বাঙালি ইউনিটগুলো সেইগুলো বিদ্রোহ করে বসল। এবং এইটা কোনো সাধারণ ঘটনা ছিল না, কারণ হচ্ছে জনগণ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমার বিদ্রোহ আর একটা সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ দুটো দুই রকম ব্যাপার। যদি দেশ স্বাধীন না হতো তাহলে এই যে যারা বিদ্রোহ করেছিলেন সেনাবাহিনীর ভেতরে, পাকিস্তান সেনাবাহিনীর ভেতরে যে বাঙালি সেনারা বিদ্রোহ করেছিলেন তাদের সকলেরই কোর্ট মার্শাল হতো এবং হয়তো মৃত্যুদণ্ড হতো। তো তা সত্ত্বেও এই ঝুঁকি, মানে তারা সবাই কিন্তু যুবক বয়সী, যারা বিদ্রোহটা করেছিলেন সবাই যুবক বয়সী। তারা জানতেন যে তাদের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, যদি দেশ স্বাধীন না হয় ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, এমনকি জীবনও শেষ হয়ে যাচ্ছে। এই প্রচণ্ড ভয়াবহ ঝুঁকি নিয়েও তারা বিদ্রোহ করলেন, বাংলাদেশের পক্ষে তারা বিদ্রোহ করলেন। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমি মনে করি যে আমাদের সেই সময়কার প্রেক্ষাপটটা বুঝতে হবে যে বাংলাদেশ বা পূর্ব বাংলার মানুষ সে সময় কিন্তু একেবারে ঐক্যবদ্ধ, কারণ একটা মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার মর্যাদাবোধ। তো একটা জাতি গোষ্ঠী হিসাবে যখন মর্যাদাবোধের উপর আঘাত আসে, এটা সেই জাতিগোষ্ঠীকে ইউনাইটেড করে ফেলে। এবং আমরা যদি ইতিহাসের সেই পর্বটা দেখি, পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে মানে মানুষ হিসাবে গণ্য করেনি, তারা আমাদের উপরে উপনিবেশিক শাসন চালিয়ে দিয়েছে এবং ন্যায় নীতি সব কিছু বিসর্জন দিয়ে অন্যায় অত্যাচারের একটি শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা বাংলার মানুষের মর্যাদা বা আত্মমর্যাদার উপর আঘাত আসে। তো সেই আঘাতের ফলেই কিন্তু আমরা ঐক্যবদ্ধ হই এবং এই স্পিরিটটা গড়ে ওঠে যে স্বাধীনতা, স্বাধীনতা, আমরা মুক্তি চাই। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা হিউম্যান নেচার। আপনাকে কেউ ছোট করলে, কটাক্ষ করলে কিন্তু ইউ উইল হ্যাভ আ রিয়াকশন। সো এটা জাতিগতভাবে রিয়াকশনের কিন্তু চিত্রটা আমরা দেখি আমাদের স্বাধীনতা সংগ্রামের মধ্যে। সো বাঙালি অফিসার এবং সৈন্য যারা ছিলেন তারা তো এই মেরুকরণেরই অংশ ছিল, তাদের আত্মমর্যাদার উপরেও তো আঘাত এসেছিল। সো যেহেতু এখানে আমার জানা মতে, আমি যতটুকু জানি, বড়পা এটাতে অ্যাড করতে পারেন, এরকম কোনো দিক নির্দেশনা ছিল না। কিন্তু সেই প্রেক্ষাপটে অপারেশন সার্চলাইটে পাকিস্তানিরাও কিন্তু একটা ভুল করেছিল। তারা কিন্তু নির্বিচারে গণহত্যাটা শুরু করে এবং ইপিআর এবং পিলখানা সহ আপনার রাজারবাগ পুলিশ লাইন্সে তারা নির্বিচারে হত্যা শুরু করে। তখন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আত্মরক্ষা এবং সেই যে স্বাধীনতার একটা যে উদ্বুদ্ধ হয়েছিল, বিচ্ছিন্নভাবে তারা রেবেল করতে থাকে। ঠিক আছে, তো একটা পর্যায়ে চলে আসে, এই রেবেলিয়নটা ছড়িয়ে পড়ে এবং তারা দে হ্যাভ ক্রস দ্য রুবিকন, সেটাকে বলে। আমরা জানি যে জুলিয়াস সিজার একবার একটা নদী পার হয়ে গিয়েছিল, এনিওয়ে ওইদিকে যেতে আমি আবার রোমান হিস্ট্রির খুব পছন্দ করি। সো পয়েন্ট অফ নো রিটার্ন ক্রস করে যায়। আপনি যেটা বললেন যে তাদের পরবর্তীতে বিচার হতো, কোর্ট মার্শাল করে ফাঁসি হতো। তো এই যে এখানে আমরা 25শে মার্চ 27শে মার্চের ভিতর একটা কেমন জানি একটা গ্যাপ দেখতে পাচ্ছি, যে কোনো সুনির্দিষ্টভাবে এই গ্যাপটার মানে এই সময়কালে কোনো নির্দেশনা আসেনি, যার ফলে আমরা দেখলাম সে সময় মেজর জিয়া উনিও কিন্তু চিটাগংয়ে একটা ঘোষণা দিয়েছিলেন ইনিশিয়ালি, যে উনি নিজেকে রাষ্ট্রপতি হিসাবে উনি ঘোষণা দেন। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, একজন সেনা কর্মকর্তা হিসাবে উনি হয়তো ফিল করেছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দর কাছ থেকে যেহেতু কোনো ঘোষণা পাননি, তিনি নিজের উদ্যোগে সেই ঘোষণাটা দিয়েছিলেন। পরবর্তীতে অবশ্য সে সময় রাজনৈতিক নেতৃবৃন্দ ওনাকে আবার আরেকটি ঘোষণা পড়তে বলেন এবং তিনি ওটাও দিয়েছিলেন যে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু আমি স্বাধীনতার ঘোষণা করছি। তো এই যে এখানে যে একটা মানে কেমন জানি একটা ঘোলাটে অবস্থা, এটাও আমাদের ঘাটানো উচিত এবং জানা উচিত যে এই মিলিটারি কর্মকর্তাদের পরিস্থিতিটা কেমন ছিল, তারা কিভাবে উদ্বুদ্ধ হলো, তাদের কি কোনো নির্দেশনা ছিল কি না, না স্বতঃস্ফূর্তভাবে করেছিল। তো এখানে অনেকগুলো এলিমেন্ট আছে যেটা প্রভাবিত করে থাকতে পারে। তো এটাও আমার দাবি যে আমাদের এগুলো উন্মুক্ত করতে হবে, আমাদের এই ইনফরমেশনগুলো জানতে হবে এবং বিশ্লেষণ করার জন্য আমাদের ইনফরমেশনগুলো প্রয়োজন। এগুলো যদি আমরা আড়াল করে রাখি বা এগুলোকে যদি আমরা
বিকৃত করি, তাহলে কিন্তু আমাদের যে সত্তা, আমরা যে আইডেন্টিটি পেয়েছি বাংলাদেশ জাতি হিসাবে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি ওখানে আপনাদের তখন পূর্ব পাকিস্তান, মানে পূর্ব পাকিস্তান যে বাঙালি যে সেনা অফিসার, তাদের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কিং ছিলেন, নামটা আমি ভুলে গেছি যদি আপনার মনে হয়, উনি ছিলেন আপনার কর্নেল, ফুল কর্নেল, মানে ব্রিগেডিয়ারের পরে ফুল কর্নেল, এবং উনি ছিলেন সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কিং। উনি ধরেন জেনারেল জিয়া, মানে মেজর, তৎকালীন মেজর জিয়া রহমান, তারপরে ক্যাপ্টেন রফিকুল ইসলাম, ওনাদের থেকেও অনেক উপরের র্যাঙ্কে। না, উনি মশিউদ্দৌলা না, মশিউদ্দৌলা তো ছিল G2 অপারেশন, উনি মেজর ছিলেন আপনার ওই যে ইয়াকুব খানের পশ্চিম পাকিস্তানে। ইনি বাংলাদেশি পোস্টেড ছিলেন চিটাগংয়ে। উনি, হ্যাঁ, কি নাম? মজুমদার, হ্যাঁ, এক্স্যাক্টলি। ওনার কর্নেল মজুমদার, ওনার ব্রিগেডিয়ার মজুমদার। তো ওনার ইনফ্যাক্ট এই ঘটনাগুলো নিয়ে আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা বেশ কিছু মানে কিছু গ্রুপ, মানে কিছু ব্যক্তিবর্গ, তার মধ্যে মুক্তিযোদ্ধারা আছেন, আমরা এই তথ্যগুলো নিয়ে আমরা 6টা ডকুমেন্টারি প্রডিউস করেছি। একটা হচ্ছে আপনার ধরেন জনযুদ্ধ, বীর চট্টলার যুদ্ধ, প্রথম বাংলাদেশ সরকার, তারপরে আকাশে মুক্তিযুদ্ধ, তারপরে আপনার 71-এর নৌ কমান্ডো, এরকম 6টা ডকুমেন্টারি আপনি দেখতে পারেন। এই ঘটনাগুলো অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে এটাতে। তো ওই ব্রিগেডিয়ার মজুমদার উনি কিন্তু বঙ্গবন্ধুর কাছে মেসেজ পাঠাচ্ছেন, ওনার নিজের লেখাতে উনি লিখছেন, উনি বারবার যে আমরা নির্দেশনা চাই, কারণ ব্রিগেডিয়ার মজুমদারের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই যে পীরজাদা এরা দায়িত্ব দিয়েছিল যে সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করতে, আর উনি ওটাকে স্টল করছিলেন 1 দিন 2 দিন 7 দিন 8 দিন 10 দিন। উনি বলছেন না, আমাদের তো বিস্ফোরক বিশেষজ্ঞ লাগবে, এখানে তো অনেক ডিনামেট আসছে, খালাসিরা হয়তো ওরা যদি এটা খালাস করে হয়তো এগুলি একটা সেফটি ইস্যু হতে পারে, এই বলে উনি স্টল করছিলেন। আর উনি বললেন যে আমি ক্রমাগত, আমাদের তখন তো সুপ্রিম লিডার বঙ্গবন্ধু, তার কাছে মেসেজ পাঠাচ্ছি, আপনি ইনস্ট্রাকশন দেন, কারণ ওনাদের প্ল্যানটাও উনি বলেছিলেন যে তখন গোদনাইল, চট্টগ্রামের দিকে গোদনাইল, ওইটা ছিল জ্বালানি, ওটা কিন্তু তেলের একটা বড় ঘাঁটি, ওইখান থেকে কিন্তু পাকিস্তানিরা বা সেনাবাহিনী ওখানে রিফুয়েল করতো, তেল ভরতো। তো ওইটা 4-5টা যদি ওরা কন্ট্রোলে নিয়ে নেয় বাঙালি সেনা অফিসাররা, আর এই সোয়াত জাহাজ থেকেও অস্ত্রগুলো ওনারা না উত্তোলন করেন, বাঙালিদেরকে দিয়ে দেয়, তাহলে কিন্তু অচিরেই ওনারা পুরাটা কন্ট্রোলে নিয়ে নিতে পারবেন, এরকম একটা প্ল্যান ছিল। আর আরেকটা হচ্ছে যে এটা তো 25শে মার্চের আগের থেকে ওনারা বলছিলেন, কারণ আমি বললাম যে 7ই মার্চে, এটার আমি আরেকটা তথ্য আমি পেলাম যে এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন AK আহমেদ, ওনারা আমাকে একই কথা বলছিল যে ওই ফ্লাইটে 6ই মার্চে ওনারা ফিরোজা বেগমও পশ্চিম পাকিস্তানে আসে। তখন ফিরোজা বেগম বলছিলেন যে আমার একটা গুরুত্বপূর্ণ, আমার কাছে একটা খবর আছে, আমার শেখ মুজিবকে পাস করতে হবে বঙ্গবন্ধুকে। ওইটা ওনার ভাইয়ের থেকে ওই মেসেজটা যে ক্র্যাকডাউন হবে, আমাদেরকে নির্দেশ চাই। আর এদিকে ওই মজুমদার সাহেব উনি যখন মেসেজ পাঠালেন তখন ওনারটা তো কোনো উত্তর পাচ্ছে না। এরপরে ক্যাপ্টেন আমিন আহমেদ চৌধুরীকেও পাঠিয়ে দিলেন, ওনারা উত্তর পান নাই, বলছে হচ্ছে আলোচনা হচ্ছে। তখন আপনার 25শে মার্চের দিকে, হ্যাঁ এক্স্যাক্টলি সকালের দিকেই হবে, যে ওই পীরজাদা এসে একেবারে ব্রিগেডিয়ার মজুমদারকে কী করে ওনাকে একটা মানে একটা ফলস একটা ন্যারেটিভ যে তোমাকে এখন ইমার্জেন্সি একটা মিটিংয়ে যেতে হবে, তুমি চলে আসো ঢাকায়। তখন উনি বলে না, আমি তো চিটাগংয়ে, আমার তো হঠাৎ ইমার্জেন্সি, বলে হ্যাঁ যেতে হবে। আসলে ঢাকায় আসার পর ওনাকে অ্যারেস্ট করা হয়, তারপরে যেখানে ওনাকে গৃহবন্দী করা হয়, ওখান থেকে আবার জানালা দিয়ে কিভাবে উনি ডেসপারেট হয়ে পালিয়ে
উনি যতদূর মনে হয় কর্নেল ওসমানী তখন ছিল, ওনার বাসাতে যান আমার যদি ভুল না হয়, যে আমি ইমিডিয়েটলি বঙ্গবন্ধুর কাছে মেসেজ পাঠাতে হবে, কোনো আলোচনা না, আমাদেরকে কিন্তু মেরে ফেলবে, আমরা তো দেখছি এরা একটা বিশাল একটা ওরা হত্যাকাণ্ড শুরু করতে যাচ্ছে। কিন্তু তখন উনি যে ফোনই করে যাচ্ছেন, কিন্তু ওইখান থেকে উত্তর আসলো না, এখনও উনি আলোচনাই করছে। এটা বিকালের দিকে। তারপর 7টার দিকে তো আপনারা জানেনই যে ইয়াহিয়া খান মনে হয় 7টা সাড়ে 7টায় উনি দেশ ত্যাগ করলেন, বাংলাদেশ ছেড়ে চলে গেলেন। তো মজুমদার লাস্ট পর্যন্ত বললেন যে আমি বঙ্গবন্ধুকে বলছি যে ক্র্যাকডাউন করতে নির্দেশ চাই। তো এই কারণে আমি ওদের ভূমিকাটাও মনে করি খুব সাহসী, আমাদের এই যারা সেনা অফিসাররা যে নিজ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে এটা করেছিলেন। বাট খুব ইন্টারেস্টিং ব্যাপার, যখন আব্বুরা সরকার গঠন করলেন তো 10ই এপ্রিল, অলরেডি তেলিয়াপাড়ায় কিন্তু একটা কর্নেল ওসমানী, জিয়াউর রহমান, মীর শওকত আলী এনারা মিলে কিন্তু মিটিং হয়। তখন ওনারা বুঝতে পারছিলেন যে আব্বুরা সরকার গঠনের দিকে ওনারা যাচ্ছেন। ওনারা কিন্তু এই সরকার গঠনের পক্ষে সব সেনা অফিসাররা সমর্থনটা দেয়। পরে ওনাদের ইন্টারভিউতে জানি ওনারা বলছিলেন আমরা এই তাজউদ্দিন আহমেদ ওনার কাছ থেকে আমরা পাবো নেতৃত্ব, যেটা আমরা নিজে করছিলাম, আমাদের একটা তো রাজনৈতিক নেতৃত্ব দরকার। এভাবে রাজনৈতিক বেসামরিক নেতৃত্ব এবং আমাদের এই সামরিক নেতৃত্বের একটা মার্জিং ঘটে মুক্তিযুদ্ধে একটা বিশাল গতিশীলতা বৃদ্ধি পায়। এই ইতিহাসগুলি কিন্তু আমাদের ইতিহাসের বইয়ে নেই। দুর্ভাগ্য যে 2019-এ বিলিয়া ইনস্টিটিউট থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের ছেলেমেয়েরা কি জানে ওটার জন্য একটা কিন্তু সার্ভে হয়েছিল। এই সার্ভে যে পাঠ করেছিল ওটার রিপোর্টটা সে এখানে আছে, আমাদের এখানে আফতাব, আর এটা নিয়ে সংসদেও বেশ আলোচনা হয়। ওখানে প্রত্যেকটা বাচ্চা মুক্তিযুদ্ধ সংক্রান্ত সব কোয়েশ্চেন ফেল করে। এটা মিডল স্কুল থেকে জুনিয়র হাই পর্যন্ত। বলা হয়েছিল বলেন তো 4 জাতীয় নেতা বলো তো কারা, বলেছে জেনারেল এরশাদ, জিয়া রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা। তা বলছে যে মুক্তিযুদ্ধের বলো তো যে কে ছিল কমান্ডার ইন চিফ, বলে খন্দকার মোশতাক আহমেদ। তারপরে বলেছে যে রাজাকার মুক্তিযোদ্ধা কি পার্থক্য, বলে ওরা একই। এবং এগুলো পুরাপুরি ডাটাবেজ এই সার্ভেটা নিয়ে এটা। এরপরে আমরা শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানালাম, উনি বোধহয় এম্বারাসড, ওনার সচিব পাঠিয়ে দিলেন। উনি বলে হ্যাঁ এগুলি ঢোকানো হবে ইত্যাদি ইত্যাদি, কিছুই হয়নি। যেটা সোহেল বলল যে এমনকি জেল হত্যার দিনে এনারা কে ছিলেন, 4 জাতীয় নেতা কীভাবে যুদ্ধটা পরিচালনা করলেন, ওটা নিয়ে কিন্তু কোনোদিনও ওইভাবে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই, ওনাদেরকে জানানোর চেষ্টা হয় নাই। এমনকি আমি প্রত্যেক স্কুলে গেছি, বলতাম যে এখানে দেখো শিশু রাসেল, একটা নিষ্পাপ বাচ্চা মেরে ফেলা হলো, হত্যা করা হলো। সে একটা নিষ্পাপ ছেলে, কিন্তু তার তো জাতীয় অবদান ছিল না। কিন্তু প্রত্যেকটা স্কুলে রাসেল কর্নার এখন ওই ধরেন এটাকে কম্পালসারি গত 2 বছর ধরে। রাসেল কর্নারের বদলে যদি কিশোর মুক্তিযোদ্ধা কর্নার করা হতো, বীরাঙ্গনা কর্নার করা হতো। কারণ যেই ছেলেটা লাঙ্গল নিয়ে হাল চাষ করতো তার হাতেই কিন্তু অস্ত্র, সে তো সব ছেড়ে আমাদের দেশটার জন্য রক্ত ঝরালো, তার তো আমরা মূল্যায়ন করতে পারলাম না। তাহলে তখন সবাই মুক্তিযুদ্ধটাকে ওন করতো। আজকের অনেক বাচ্চারা মুক্তিযুদ্ধের নামই শুনতে পারে না। আমাকে তরুণরা বলেছে, এমনকি আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা 7ই মার্চের এটা নিয়ে কি তোমাদের চিন্তা, আমাকে বললো যে আপা 7ই মার্চকে ওই যেখানে শেখ পরিবার, শেখ সাহেব, ওই নামটাই আমাদের প্রজন্ম পছন্দ করে না। এটা কিন্তু একটু মার্ক করতে হবে। এরা তো এটা এমন না যে এরা যারা বলছে তারা মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতিনিধি, তা না। এরা বলছে আমরা ওই পরিবারের নামটাই আমরা নিতে পারছি না। কিন্তু কেন? এটার ফলে কি যে আরেক দল বলছে মাই গড এটা তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে, তা না, ওদেরকে তো মুক্তিযুদ্ধটা জানতেই দেওয়া হয়নি, তাহলে ওন করবে কিভাবে? তা আজকে আমরা যদি মুক্তিযুদ্ধের পর্বটাকে খোলাসা করে দিই, ওরা খুব প্রাউড হবে। আমরা যখন ডকুমেন্টারিটা বানাচ্ছিলাম মুক্তিযুদ্ধের, আমি তো জানতামও না যে আমাদের সাথে আপনার জেনারেল নেভাল কমোডর ওয়াহেদ, ওনার সাথে দেখা হলো, আরও অনেক নেভাল কমোডর, ওনাদের বয়স তখন 18, 19, 25 এরকম বয়স। বললো বুকে 5 কেজি ওজনের লিম্পেট মাইন বেঁধে তারা আন্ডার ওয়াটারে যে
চট্টগ্রাম, মোংলা, তারপরে আপনার কুমিল্লা, চাঁদপুর, এরকম জায়গায় 45টা পাকিস্তানি জাহাজ ধ্বংস করেন। ওটা ছিল বিশ্বের বৃহত্তম কোঅর্ডিনেটেড আন্ডার ওয়াটার অ্যাটাক। আমেরিকান হিস্ট্রিতে এগুলো উল্লেখিত, মানে আমেরিকান নেভাল হিস্ট্রিতে। আমাদের দেশে আমি প্রপোজ করেছিলাম যে আপনারা নেভাল একাডেমি যেগুলোতে এই সব নৌ কমান্ডোর নাম কেন লিখে রাখেন না, এদের নামটা তো জানা উচিত। চট্টগ্রামে যে দেখলাম যে একটা রাশিয়ান মানে নেভাল অফিসার, উনি ওই যে যুদ্ধের পরে পাকিস্তানের যে মাইন পুঁতে রেখেছিল ওটা উত্তোলন করতে যায়, উনি ওটা করতে যাওয়ার সময় উনি খুব ওভার ড্রাঙ্ক ছিলেন, রাশিয়ান বোধহয় ভদকা খেয়ে ড্রাঙ্ক হয়ে উনি পড়ে যান, মারা যান। ওইটা বিরাট ফলকে ওনার উপর ওই চট্টগ্রাম, আপনারা গেলে দেখবেন ওনার নাম লেখা। আমি ওনার প্রতি শ্রদ্ধা নিয়ে বলছি, তাহলে আমাদের যে এতগুলো নৌ কমান্ডার যারা ওই সময়কার গ্রাম বাংলার দামাল ছেলে, ওরা যে এই কাজটা করলো, ওদের নামগুলি তো থাকবে আমাদের ফলকে। আমাদের প্রত্যেকটা কর্নারে, আমাদের বাস স্ট্যান্ডে, আমাদের গ্রামে গঞ্জে, স্কুলে আলোচনা মুক্তিযুদ্ধটা, কারণ তার গর্ভ থেকে আমাদের জন্ম, সেটাকে অস্বীকার করে আমরা কি করি? ওটা তো ফুটনোটে রাখার বস্তু নয়। আর এই জন্য আজকের বাচ্চারা বিভ্রান্ত, ওরা মনে করে এটা একটা শেখ পরিবারের গল্প, এটা রাসেল, জামাল, কামাল এনাদের গল্প। এটা আমার গল্প কই? আমার সেই গরিব মায়ের যে সন্তানটা জীবন দিল তার গল্প কই? ওই একটা মেয়ে যার সম্ভ্রম দিল তার গল্পটা কই? এগুলোই তো হবে আমাদের সবচেয়ে বড় স্টোরি। আর ওখানে ধরেন মুক্তিযুদ্ধের সময় আমার বাবা ওটাই চেষ্টা করেছিলেন, মানে আমি পরে আপনার কথা যেটা রাখবো, যে জায়গাটা পড়বো, যেটা যে জনগণের যুদ্ধ ছিল।